প্লিজ, সুপ্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। জানাচ্ছি আপনাদের প্রীতি এবং শুভেচ্ছা। এখন যুক্তি বিমুখ, কুসংস্কারাচ্ছন্ন, পশ্চাৎপদ চিন্তাধারার রাজনীতিবিদরা ভারত শাসন করছে। ভারতের স্বাধীনতা লগ্নে যে ধরনের সেকুলার, উদার রাজনীতিবিদরা ছিলেন, এখন সেখান থেকে অনেক দূরে সরে গেছে। ক্ষমতার নেশায় আচ্ছন্ন ভারতের সাম্প্রদায়িক শাসক গোষ্ঠী সাম্প্রদায়িকতাকে পুঁজি করে আশকারা দিচ্ছে কট্টর হিন্দুত্ববাদী অপরাধপ্রবণ জঙ্গি গোষ্ঠীগুলিকে। মিথ্যা বলাই এদের রাজনৈতিক ইস্তেহার। ওদের মিথ্যা কথা চেঁচানোর রেওয়াজ দীর্ঘদিনের। আপনারা দেখবেন ভারতের মিডিয়াগুলো খুললে পরেই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অবিরত তারা কোরাস গাইছেন বাংলাদেশের বিরুদ্ধে, অপপ্রচার করছেন। বাংলাদেশের একটি মৃত্তিকা কাঁপানো যে বিপ্লব ঘটে গেছে 5ই আগস্টে, সেইটা নিয়ে তারা কুৎসা করছেন। এদেশের গণতান্ত্রিক আন্দোলনে ছাত্র জনতার যে আত্মহুতি, তাদের যে আত্মদান, সেটা নিয়ে তারা কুৎসা করছে। তাদের একমাত্রই আরাধ্য হচ্ছে শেখ হাসিনা। সেই শেখ হাসিনার পতনে তারা এতই বিমর্ষ হয়েছেন, তারা এতই দুঃখ পেয়েছেন, এত বেদনার্ত হয়েছেন যে কিছুতেই তারা শোক ভুলতে পারছেন না। এই দেশের মানুষের আশা আকাঙ্ক্ষা, গণতন্ত্র ফিরে পাওয়ার জন্য তাদের আকুতি, তাদের আত্মদান, 15-16 বছরের নিরন্তর সংগ্রাম, শেখ হাসিনার আইন শৃঙ্খলা বাহিনীর দ্বারা কত নিপীড়নের মর্মস্পর্শ কাহিনী বাংলাদেশের আনাচে কানাচে, বাংলাদেশের বাতাসে বাতাসে সেগুলো ছড়িয়ে আছে, ভেসে বেড়াচ্ছে। সেগুলো তাদের কানে যায় না, কারণ তাদের শিখণ্ডে শেখ হাসিনার পতন হয়েছে। এই বেদনায় তারা যেন সবকিছু খাওয়া দাওয়া ছেড়ে এখন বাংলাদেশের বিরুদ্ধে তারা উঠে পড়ে লেগেছে। যারা গণতন্ত্রের জন্য দীর্ঘ লড়াই করেছেন সেই সমস্ত নেতাকর্মী, অন্তর্বর্তীকালীন সরকার এবং ছাত্ররা, স্কুল কলেজের ছাত্ররা, যারা নিজের জীবন বাঁচি রেখে আওয়ামী ফ্যাসিবাদের ভয়ঙ্কর দৈত্য থেকে, রক্ত পিপাসু হায়না থেকে দেশবাসীকে বাঁচিয়েছে, সেটাকে তারা মেনে নিতেই পারছে না। বন্ধুরা আমার, ওদের মিথ্যা কথা চেঁচানোর রেওয়াজ দীর্ঘদিনের। ভারতের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় বাংলাদেশের বিরুদ্ধে ক্রমাগত অপপ্রচার চালানো হচ্ছে। ভারত কখনোই সহাবস্থানের লিটারেসি আয়ত্ত করেনি, যে কারণেই আশপাশের দেশগুলোর পরিচিত পরিপার্শ্বকে উপেক্ষা করে আগ্রাসনের পথ ধরে। নেপালের জনগণ কি চায়, বাংলাদেশের জনগণ কি চায়, এখানকার প্রকৃতি, মৃত্তিকা, বৃক্ষ, গাছ, পালা, পাখি, এখান থেকে গড়ে ওঠা আমাদের যে সংস্কৃতি, ঠিক যেমন নেপাল, ঠিক যেমন মালদ্বীপ, পাকিস্তান, সর্বোপরি জনগণ কি চায় এটাকে তারা গুরুত্ব দেয় না। তারা তাদের একেবারে সেই পুরনো ডক্ট্রিন অনুযায়ী পরিকল্পিত সন্ত্রাসের পথে তারা হাঁটতে চায়, আগ্রাসনের পথেই তারা হাঁটতে চায়, চেষ্টা চালাচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আমাদের আহ্বান, এই উগ্রবাদীদের নিয়ন্ত্রণ করুন। বাংলাদেশে যারা রয়েছেন, ভারতের সাধারণ জনগণের বিরুদ্ধে বাংলাদেশের জনগণের কোনো শত্রুতা নেই, কিন্তু চরম উগ্রবাদী বিজেপি যদি বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে চায়, তাহলে বাংলাদেশের দেশপ্রেমিক প্রতিটা মানুষ এদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, সম্মান, আত্মমর্যাদা রক্ষায় রুখে দাঁড়াবে। দুর্জয় এ বাংলাদেশ কখনোই মাথা নোয়াবে না। কলকাতার উপ হাই কমিশন, আগরতলা সহকারী হাই কমিশনে হামলা, মুম্বাইয়ে বাংলাদেশের ডেপুটি হাই কমিশনের সামনে হাঙ্গামা এবং ধারাবাহিক চরম উস্কানিমূলক বক্তব্য ও সীমাহীন অপপ্রচারের বিরুদ্ধে উত্তাল হয়ে উঠেছে বাংলাদেশ।
বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারতের হিংস্র আগ্রাসী হস্তক্ষেপের ঘটনা ও ভারতের বাংলাদেশ বিরোধী অপতৎপরতার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল সহ দেশের বিভিন্ন স্থানে হিন্দু ছেলেরাও মিছিল নিয়ে বেরিয়ে এসেছে। তারাও প্রতিবাদ করছে, বিক্ষোভ করছে এবং এদের সংখ্যা সবচেয়ে বেশি। গতকাল সিলেটের সুতারকান্দি স্থলবন্দরের ওপারে ভারতের আসাম রাজ্যের করিমগঞ্জ দিয়ে রীতিমতো পদযাত্রা করে হিন্দু উগ্রবাদী সন্ত্রাসীদের বাংলাদেশে ঢোকার চেষ্টা সরাসরি আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে উগ্রবাদী বিজেপির উস্কানিমূলক তৎপরতারই অংশ। তার আগে উগ্রবাদী সন্ত্রাসীরা বিজেপি সরকারের উস্কানিতে আইন প্রয়োগকারী সংস্থার সদস্যদের নিষ্ক্রিয় উপস্থিতিতে আগরতলার কুঞ্জবনে অবস্থিত বাংলাদেশের সহকারী হাই কমিশনে নারকীয় হামলা, জাতীয় পতাকা ছিঁড়ে আগুন, পতাকার খুঁটি ভাঙচুর, সহকারী হাই কমিশনের অভ্যন্তরের সম্পত্তি ক্ষতিগ্রস্ত করে। আগরতলায় কূটনৈতিক মিশনের উপর এহেন নজিরবিহীন হামলা ভিয়েনা কনভেনশন অন ডিপ্লোম্যাটিক রিলেশন 1961 এর সুস্পষ্ট লঙ্ঘন। ভারতীয় সরকার হামলার জন্য দুঃখ প্রকাশ নাটক করলেও অতীতে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারতের আগ্রাসী হস্তক্ষেপের ঘটনা ঘটেছে, যা আরও ক্ষোভের সৃষ্টি করেছে। ভারতের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আমাদের হাই কমিশনের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। সেখানে বাংলাদেশ মিশনের কর্মকর্তা কর্মচারীরা নিরাপত্তাহীনতায় ভুগছে। এই অবস্থায় বাংলাদেশ সরকারের উচিত হবে জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনীর সহায়তা চাওয়া ভারতের জন্য, সেখানে আমাদের মানুষদের নিরাপত্তার জন্য। আমরা ভারতের উগ্রবাদী হিন্দুদের বলবো, আপনাদের বন্ধুত্ব তো শেখ হাসিনার সাথে, সেই বন্ধুত্ব রক্ষায় বাংলাদেশের জনগণের বিরুদ্ধে যে প্রকাশ্য শত্রুতায় নেমেছেন সেটা সৎ প্রতিবেশী সুলভ আচরণ নয়। হাজার হাজার মানুষ হত্যা করে আপনাদের বন্ধু হাসিনা আপনাদের কাছে আশ্রয় পেয়েছে, তাকে নিয়ে সন্তুষ্ট থাকুন। মনে রাখবেন, বাংলাদেশ লাখো প্রাণের বিনিময়ে স্বাধীন হয়েছে, দিল্লির দাসত্ব করতে নয়। যে সেবাদাসী হতে চেয়েছিলেন সেই দাসী এখন আপনাদের পদতলে। ক্ষমতা হারিয়ে বিতাড়িত হওয়ায় হাসিনার চেয়ে বেশি পাগল হয়ে গেছে ভারতীয় বিজেপি সরকার ও উগ্রবাদীরা। মরিয়া হয়ে প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে। হিন্দুত্ববাদীদের আরেক ছদ্মবেশী শিখণ্ডী মমতা ব্যানার্জি জাতিসংঘ শান্তিরক্ষী পাঠাতে বলছে। আরে ভারতেই তো বাংলাদেশের মিশনগুলো অরক্ষিত, নিরাপত্তাহীন, এবং বাংলাদেশি মিশনের একজনকে আমরা যেটা ভিডিও ভাইরাল হতে দেখেছি, কি বেদম প্রহার করা হচ্ছে। তারপরে মমতা ব্যানার্জি বলবেন বাংলাদেশে শান্তিরক্ষী বাহিনী দরকার না ভারতে শান্তিরক্ষী বাহিনী দরকার। প্রতিবেশী হিসাবে আমাদের বন্ধুত্বের হাত প্রসারিত, কিন্তু শত্রুতা করতে চাইলে সেটা বাংলাদেশের স্বাধীনতা প্রিয় জনগণ মেনে নেবে না। আপনাদের প্রতি অনুরোধ, নিরাপত্তা ও স্থিতিশীলতার প্রতি হুমকি হয়ে দাঁড়াবেন না। বাংলাদেশের মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যারাই নিরাপত্তাহীন মনে করেন তারা সরকারকে জানান, সরকার উপযুক্ত ব্যবস্থা নেবে। কিন্তু ভারতের দৃষ্টি আকর্ষণ করে লাভ নেই। জন্মভূমির প্রতি অনুগত থাকুন। এই মৃত্তিকাতেই যদি আপনার জন্ম হয় তো এই মৃত্তিকার প্রতি, এই মাটির প্রতি আপনি ভালোবাসা প্রকাশ করুন। বিজেপি ভারতকে ধর্মীয় উগ্রবাদী রাষ্ট্রে পরিণত করেছে। বাংলাদেশ ভারতের মতো উগ্রবাদী কোন ধর্মীয় রাষ্ট্র নয়। বাংলাদেশ ভারতের বন্ধু রাষ্ট্র ভেবে কত কিছু দিয়েছে, কিন্তু ভারত সরকার সীমান্তে রক্ত, লাশ আর সীমান্ত আগ্রাসন ছাড়া আর কিছুই দেয়নি। বন্ধুরা, ভারত সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের উপর অসংখ্য নির্মমতার ঘটনা ঘটছে প্রতিনিয়ত এবং দীর্ঘদিন ধরে। সেসব নিয়ে দেশটির কোনো সংকোচ বা অনুশোচনা নেই,
কিন্তু বাংলাদেশে তাদের মাস্টার প্ল্যানের পরিস্থিতিতে তারা অযাচিত উদ্বেগ উগ্রতা প্রকাশ করছে। সেই পরিস্থিতি কিছুই না, দুই একটা বিচ্ছিন্ন ঘটনা, কিন্তু তাদের মাস্টার প্ল্যানের অংশ হচ্ছে বাংলাদেশকে অস্থিতিশীল করো, বাংলাদেশ যেন স্বাভাবিকভাবে চলতে না পারে। এটাই হচ্ছে তাদের একেবারে এটা একটি আন্তর্জাতিক মাস্টার প্ল্যান, কারণ এখানে বাইরের একটি দেশ এর মধ্যে জড়িত বলে এদেশের মানুষ মনে করে। যে সীমা অতিক্রম করেছে, যার সীমা অতিক্রম করেছে, ভারতের ভূমিকা ডাবল স্ট্যান্ডার্ড। তাদের নিজেদের দেশে মুসলিম, খ্রিস্টান, নিম্নবর্ণের, দলিত, হিন্দু, শিখ সহ সংখ্যালঘুদের কোনো নিরাপত্তা নেই। তারা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে অস্থির। বিশ্ববাসী জানে হিন্দুত্ববাদী ভারত সংখ্যালঘু নির্যাতনের আতুর। বিশ্বের 1 নম্বর বর্ণবাদী দেশ হল ইন্ডিয়া। সে দেশে মুসলমান নাগরিকদের উপর নানা জুলুম নির্যাতন করা হচ্ছে বছরের পর বছর ধরে। সংখ্যালঘু মুসলমানের বাড়ি ঘর বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয়। গরুর মাংস খাওয়ার অভিযোগে সংখ্যালঘুদের প্রকাশ্যে পিটিয়ে হত্যা করা হয়। কয়েকদিন আগেও উত্তরপ্রদেশের উপনির্বাচনে 5 জন মুসলমানকে পিটিয়ে হত্যা করা হয়েছে। যে ভারত সংখ্যালঘু নির্যাতন রাষ্ট্রীয়ভাবে সম্পন্ন করতে অভ্যস্ত, তারা বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের কাল্পনিক অভিযোগ তুলছে। হিন্দু উগ্রবাদী একটি সংগঠনের সাবেক নেতা ও বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে অবৈধ কর্মে লিপ্ত থাকার অপরাধে ইসকন থেকে, সে যে সংগঠনটি করত সেখান থেকে বহিষ্কার করা হয়েছিল। সেই চিন্ময়কে রাষ্ট্রদ্রোহীর অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। তার পক্ষে অবস্থান নিয়েছে হিন্দুত্ববাদী ভারত। রাষ্ট্র হিসেবে ভারত কি শিশুর উপর অত্যাচারকে পৃষ্ঠপোষকতা দেয়? সেটাকেই সমর্থন দেওয়া। কাশ্মীরকে মুসলিম শূন্য করতে চালাচ্ছে ভারত। আপনাদের আসামের কি অবস্থা? আপনাদের মণিপুরের কি অবস্থা? আপনারা কাশ্মীরের কথা তো বলেছি, পাঞ্জাবের শিখদের কি অবস্থা? কানাডা তাদের দেশে আপনাদের নিষিদ্ধ করে দিয়েছে। আপনারা কি করেছিলেন এটা তো গোটা বিশ্ববাসী জানে। কি ভয়ঙ্কর, মানে ভারতীয় ফ্যাসিবাদ, বিজেপির ফ্যাসিবাদ এত সর্বগ্রাসী, এমন আন্তর্জাতিক করে ফেলেছে যে কানাডাতে সেখানে গিয়ে ভারতীয় একজন শিখ নেতাকে হত্যা করছে ভারতীয় গোয়েন্দা সংস্থা, এবং আমেরিকাতে এটি টার্গেট করতে গিয়ে তারা ব্যর্থ হয়েছে। এরপরেও আপনারা বড় বড় কথা বলবেন। আপনারা শত শত মসজিদ ভেঙে মন্দির বানান, গরুর মাংস খাওয়ার অপরাধে নিরপরাধ মানুষকে পিটিয়ে মেরে ফেলেন। আগে নিজের দেশ সামলান, শান্তিরক্ষী বাহিনী আপনার দেশ ইন্ডিয়াতে মোতায়েন করুন। খুব দরকার, বিশেষ করে কাশ্মীরে আর আসামে ও মণিপুরে। ভারতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 1 দশকের শাসন আমলে দেশটিতে ধর্মীয় সংখ্যালঘু মুসলিমদের অধিকার ক্রমশ কমে আসছে। সংশোধিত নাগরিকত্ব আইন সিএএ মুসলিম বিরোধী বলে অভিযোগ রয়েছে। দেশটির একমাত্র মুসলিম অধ্যুষিত জম্মু ও কাশ্মীরের বিশেষ রাজ্যের মর্যাদা বাতিল করেছে মোদী সরকার। অযোধ্যায় বাবরি মসজিদের স্থানে নির্মিত হয়েছে রাম মন্দির। একদিকে রাজ্যে গরুর মাংস বিক্রি করা নিষিদ্ধ করা হয়েছে, মুছে ফেলার উদ্যোগ নেওয়া হয়েছে মুঘল আমলের বিভিন্ন নাম ও স্মৃতিচিহ্ন। যুক্তরাষ্ট্রের মানবাধিকার প্রতিবেদনেও ধর্মীয় সংখ্যালঘুদের অধিকার লঙ্ঘিত হচ্ছে বলে উঠে এসেছে। সব মিলিয়ে ধর্মীয় জনগোষ্ঠী হিসেবে সেখানকার মুসলিমরা প্রতিনিয়ত বিভিন্ন নিপীড়নের শিকার হচ্ছেন। আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ জানিয়েছে, ভারতে গত লোকসভা নির্বাচনের আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 63% ভাষণ ছিল ঘৃণা উদ্রেককারী। 173টির মধ্যে 110টি অর্থাৎ 63% ভাষণে মোদী ইসলাম ভীতি বা ইসলাম ফোবিয়া নিয়ে মন্তব্য করেছে। বন্ধুরা, ভারতে প্রতিনিয়ত মুসলিম নির্যাতন সহ মসজিদ ধ্বংস করা হচ্ছে। যারা নিজের দেশে সংখ্যালঘুদের উপর নির্যাতন চালাচ্ছে তাদের কোনো নৈতিক অধিকার নেই বাংলাদেশের সংখ্যালঘুদের নিয়ে কথা বলার। আমরা ভারতের উগ্রবাদী সরকার ও উগ্রবাদী হিন্দুদের উপর নির্যাতন, হত্যা, অধিকার লঙ্ঘনের তীব্র নিন্দা জানাচ্ছি। আমরা আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলোর প্রতি আহ্বান জানাই, ভারতের যে রাজ্যগুলোতে সংখ্যালঘুদের উপর নির্যাতন হচ্ছে তার তদন্ত করুক।
দায়ীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিন। মোদী মমতাদের বলবো, নিজেদের ঘর সামলান, নিজেদের দিকে নজর দিন। শান্তিতে বসবাস করছি আমরা সব সম্প্রদায়ের মানুষ বাংলাদেশে। এটা আমাদের ইতিহাস, এটা আমাদের ঐতিহ্য, এটা আবহমান কাল ধরে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান আমরা ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ, আমরা পরস্পরের সাথে শুভেচ্ছা বিনিময়ে আমরা আবদ্ধ। আমাদের মধ্যে বিভেদের বিভাজন রেখা নেই। এই বিভাজন রেখা তৈরি হচ্ছে এখন দিল্লি থেকে। আর আপনাদের বলে নেওয়া উচিত, এই বাংলার মানুষ কিন্তু কখনোই দিল্লির অধীনতা মানেনি, দিল্লির শাসনের বিরুদ্ধে প্রতিবাদ করেছে এবং তারা প্রতিরোধ করেছে। আপনারা নিশ্চয়ই ঈশা খাঁর কথা মনে আছে, আপনাদের নিশ্চয়ই স্বাধীন সালতানাতের কথা মনে আছে, যারা দিল্লির অধীনতা মানতে চায়নি। এটাও আপনাদের মাথায় রাখতে হবে। বাংলাদেশকে নিয়ে ননসেন্স বক্তৃতার ধারাবর্ষণ সহ বাংলাদেশের ভিতরে অস্থিরশীলতা তৈরির জন্য মরিয়া হয়ে উঠেছে ভারত। তারা পরিকল্পিতভাবে হিম, ঠান্ডা, ত্রাস আর আতঙ্কের স্রোত নামিয়ে এনেছে বাংলাদেশের রাষ্ট্র ও জনসমাজে। তারা বাংলাদেশের সাম্প্রদায়িকতার এক সর্বগ্রাসী আগুনের উত্তাপে সবকিছু ছাই করে মানুষ, সংস্কৃতি, সভ্যতা ধ্বংস করে সুদূর প্রসারী আগ্রাসন সম্পন্ন করতে চায়, যেটা কখনোই সম্ভব নয়। বাংলাদেশ এক সুদৃঢ় সংস্কৃতির ভিত্তির উপর দাঁড়িয়ে আছে। এই সংস্কৃতি হচ্ছে পরস্পরের প্রতি এক নিবিড় বন্ধনে আবদ্ধ। এটা বাইরের কোন ধরনের উস্কানিতে আমাদের এইখানকার বিভিন্ন সম্প্রদায়ের যে মোজাইক তৈরি হয়েছে, এই জমাট মোজাইককে তারা কখনোই ভাঙতে পারবে না। আপনাদের সকলকে ধন্যবাদ। খোদা হাফেজ।